সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা? আশা করি সবাইকে শুভ সন্ধ্যা বলছি। আমি আসলে আমরা জানি আমরা সবাই আজকে হ্যাপি হলিডে সিজনে আছি, সবাই এন্ড অফ দ্য ইয়ার, তারপরেও বড়দিন, ক্রিসমাস সব কিছু মিলিয়ে সবাই আমরা একটা হলিডে মোডে আছি। সবাইকে হ্যাপি হলিডে জানাচ্ছি। আর নিউ ইয়ারের আজকের আমাদের এই বছরের এই অ্যানালিসিসটা আমার সঙ্গে অ্যাটর্নি সুরাইয়ার যে প্রোগ্রামটা হবে সেটা এই বছরের শেষ প্রোগ্রাম। এই জন্য আমরা আগামী বছরের অগ্রিম শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার জানিয়ে শুরু করছি আজকের এই টিবিএন অ্যানালাইসিস। আর অ্যানালাইসিসের যে আজকের যে বিষয়টি সেটা হচ্ছে যে হিউম্যানিটেরিয়ান রিস্টেটমেন্ট অপশনস ফর ইমিগ্রেশন পিটিশনার্স ডেথ। তো ব্যাপারটা আসলে হচ্ছে কি, যিনি পিটিশনার উনি যদি মারা যান সেই ক্ষেত্রে কী হবে এই ফাইলটার, তার যদি কোনো পুত্র থাকে বা তার যদি কোনো মেয়ে থাকে কীভাবে এটাকে রেজিস্ট্রেট করা যায় সেই বিষয়ে আমরা আজকে আলাপ করবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে অনেকের এই ধরনের কেস হয়ে যায়, কেউ না কেউ অ্যাপ্লাই করেছে, দেখা যায় বেনিফিশিয়ারি আছেন কিন্তু যিনি পিটিশনার, মূল পিটিশনার উনি মারা গেছেন, তখন কি হবে? ওয়ান্স ইট ইজ ডিসিজ, ইজ অর শি ইজ ডিসিজ, তখন কি হবে? তো সেই বিষয়ে আলাপ করা। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, আপনারা সবসময় আমাদেরকে সাহায্য করেন, সহযোগিতা করেন। অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে আজকে আমাদের এই বিষয়টি দেখবেন এবং আপনাদের যাদের দরকার কাজে লাগাবেন। তো দর্শক শুরু করতে যাচ্ছে আজকের অবস্থা। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে ফেসবুকে যুক্ত হয়েছেন বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা পরে যদি আপনারা ইউটিউবেও যুক্ত হন তাদের জন্য একটু শুভেচ্ছা। আর ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আপনাদের কমেন্ট দিতে ভুলবেন না। আর ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে চান দর্শক আপনারা জানেন যে নাম্বারটি দেওয়া থাকে 646-307-9828, এই নাম্বারটিতে আপনি সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো চেষ্টা করবো আমরা একটা প্রশ্নতে আপনার সীমিত থাকাতে চেষ্টা করবেন, পিছনে কোনো নয়েজ রাখবেন না, তাতে আমাদের শুনতে সুবিধা হয় এবং আপনাদের উত্তর দিতেও সুবিধা হয়। তো আমরা বিলম্ব করব না, আমি জামান মেসবাহুজ্জামান আছি আপনাদের সঙ্গে। আমি চলে যাচ্ছি আমাদের আজকের যে প্যানেলিস্ট আছেন অ্যাটর্নি সুরাইয়া রহমান। সুরাইয়া রহমান, হাউ আর ইউ টুডে? কেমন আছেন আপনি? আপনাকেও নববর্ষের শুভেচ্ছা অগ্রিম, যেহেতু আমরা আজকে শেষ প্রোগ্রাম করছি এই বছরের, এবং হ্যাপি হলিডেজ। আজকে যে অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি, আপনি যে প্রশ্নগুলো আমাদেরকে যে সাবজেক্টটা দিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেই জন্যই এটা আজকে অনেক কিছুই আমরা আলাপ করবো এই বিষয় নিয়ে। আর এই জন্যই আমরা আমাদের সবসময় যাকে আমরা সবসময় সাহায্য নিয়ে থাকি, আমাদের সঙ্গে আছেন নিকি, রিয়াদ, গেহি এনএসএসের অন্যতম কর্মকর্তা, যিনি সবসময় আমাদেরকে দর্শকদের সাহায্য করে থাকেন এবং ইনডেপথ আমাদেরকে সামারাইজ করার চেষ্টা করেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অ্যাটর্নি সুরাইয়া, আজকে কি কোনো আমাদের আপডেট আছে ইমিগ্রেশন ওয়ার্ল্ডে, লাইক বিভিন্ন ক্যাটাগরিতে কোনো আপডেট আছে? There are no updates to the visa bulletin yet from last week. We're still on March 2008, so that means if you filed a petition for, I'm talking about the sibling category, it's a very popular category. If you filed a petition before March 1st, 2008, then that your sibling is eligible to apply for their visa now. But otherwise, it's been at that date for a few months now. It hasn't made any progress, but hopefully with the new year we'll see some movement. Some progress in the so you were referring about the category F4 category, right? Yes. Okay. Now আজকে যে সাবজেক্টে আমরা নিয়েছি ভেরি গুরুত্বপূর্ণ। হিউম্যানিটেরিয়ান আপনাদের মানবিক কারণে যেগুলো হয়ে থাকে, যে অপশনটা কি আমাদের, যদি একজন অ্যাপ্লিক্যান্ট হি অ্যাপ্লাইড ফর হিজ সিস্টার ওর মাদার ওর ব্রাদার সিবলিংস ক্যাটাগরি, এখন যদি কোনো কারণে উনি মারা যান, যেটা সে বাবা হোক বা মা হোক যিনি অ্যাপ্লাই করেন, পিটিশনার বলতে আমি বলছি সবার কথা, এখন কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে, হাউ টু রিইনস্টেট দিস। যদি তার কোনো পোষ্যপুত্র থাকে বা পোষ্যপুত্র সিবলিং যদি না থাকে, মনে করেন যদি কোনো অ্যাডপ্টেড চাইল্ডও থাকে, সেই ক্ষেত্রে কি এটাকে অ্যাপ্রুভেল হবে? বা তার নিজের ছেলেমেয়েরা কি, তারা যদি জীবিত থাকে এবং তারা কি এই ফাইলটাকে প্রোগ্রেস করতে পারবে? So adoptions are a different story, but I mean for regular petitions, the general rule is that the petition dies with the petitioner. That is the general rule. So if you have anybody that petitioned for you, or if you are the petitioner, you will have passed away. So it's really for the beneficiary here. If your petitioner has passed away, and unfortunately we do see that, especially with COVID happening, we do see a lot of instances where the petitioner has passed away. So
Today we're going to talk about what are the options. Does that mean that there's no options at all for the beneficiary and the beneficiary's family, or what can be done? ওকে, ধন্যবাদ দর্শক। আপনারা আশা করি অ্যাটর্নি সুরাইয়ার কথাগুলো বুঝতে পেরেছেন। নিকি, আপনি যদি একটু ইন্ট্রো দেন তাহলে আরও জন্য দর্শকদের জন্য ভালো হবে, এই জন্য বলছি। জি আজকে আমরা আসলে অ্যাটর্নি সুরাইয়া যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন, যে পিটিশনার মানে হচ্ছে যিনি আপনাদের জন্য অ্যাপ্লাই করছেন। যেমন ভাই বোনের জন্য অ্যাপ্লাই করছে, বোন ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, মা বাবার জন্য অ্যাপ্লাই করছে, বাবা মা ছেলে মেয়ের জন্য অ্যাপ্লাই করছে। যিনি অ্যাপ্লাই করছেন উনি হচ্ছে পিটিশনার, আর যার জন্য অ্যাপ্লাই করছেন উনি হচ্ছেন বেনিফিশিয়ারি। সো এক্ষেত্রে পিটিশনার যিনি অ্যাপ্লাই করছেন, দুর্ভাগ্যবশত যদি কোনো কারণে উনি মৃত্যুবরণ করেন, যেটা আমরা দেখেছি কোভিড এর সময়, যে আমরা দুর্ভাগ্যবশত অনেক প্রিয়জনদের হারিয়েছি, যারা অ্যাপ্লাই করেছেন তারা অনেকে মারা গেছেন। সেই ক্ষেত্রে সেই অ্যাপ্লিকেশনটার কি হবে সেইটার জন্যই আজকে আমরা আলোচনা করছি। আপনারা জেনে নিন, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ধন্যবাদ নিকি আপনাকে। সুরাইয়া, আমরা কি স্লাইডে যেতে পারি নাকি? ওকে, আমরা 1 নম্বর স্লাইড আমরা এখন স্ক্রিনে দেখব। 1 নম্বর স্লাইডে প্রথমে যে একটা জিনিস আছে সেটা হচ্ছে হোয়াট ইজ এ প্রায়োরিটি ডেট। Yes. So before we talk about humanitarian reinstatement, one important concept is what is a priority date. So in other terms, it's like your ticket, your queue in line. When a petition is filed for you, your priority date is your ticket number. So that's what tells you how long you have to wait to be eligible to apply for a visa. So sometimes in the middle of that process, between step 1, which is where you apply for the petition and get your priority date, step 1, and step 2, which is you actually applying for your visa or your green card. Sometimes in between those 2 steps, a petitioner may pass away. So that's why I wanted to discuss the priority date concept before we go into details. ওকে দর্শক, অ্যাটর্নি সুরাইয়া যে কথাগুলো বললেন, যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রায়োরিটি ডেট। মানে আপনি যে সিকোয়েন্সে, আপনি যে কিউ, আপনার যে লম্বা লাইন, যে সারিটা আছে, এই যে আপনার অপেক্ষমান যে সারিটা, এটা কোন প্রায়োরিটি ডেটটা, ওই ডেটটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের যারা অ্যাপ্লিক্যান্ট আছেন তাদের জন্য। তো এইটা নিয়ে উনি বিস্তারিত আলাপ করবেন। পরবর্তীতে আমরা স্লাইডে আসছি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ইমিডিয়েট রিলেটিভ অ্যান্ড দ্য প্রেফারেন্স ক্যাটাগরি? মানে উনি স্লাইডের মধ্যে দেখেন আপনারা 2 নম্বর এখানে আছে লেখা, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অ্যান ইমিডিয়েট রিলেটিভ অ্যান্ড প্রেফারেন্স ক্যাটাগরি। সো এই দুইটাতে তারতম্যটা, মানে ইমিডিয়েট মানে একটা নিকটাত্মীয়, right? Yes, so those are 2 types of petitions. So the priority date concept applies only to preference categories. Those that are in the immediate relative category, there's no queue, there's no wait. As soon as it's approved, or if you're in the U.S. at the same time, you can apply for the visa or the green card. But in the other category, the preference category, that's when you have the problem of sometimes a huge amount of time between applying for the petition and applying for the visa. So that is what is the difference, is that there's no wait time with the immediate relative petition, but there is a wait time, and depending on what category, there is a wait time for the preference category. ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমার খুব ভালো লেগেছে, বিকজ ওইখানে দুটা জিনিস কোন ডিফাই করে বলেছেন। একটা হচ্ছে প্রেফারেন্স ক্যাটাগরি, একটা হচ্ছে ইমিডিয়েট রিলেটিভ। ইমিডিয়েট রিলেটিভ তাদের বেলায় কিন্তু কোনো আমাদের ওয়েটিং বা কিউ এ ধরনের কিছু নাই। ওয়ান্স ইউর ফাইল ইজ অ্যাপ্রুভ, ইউ আর ডান। বাট প্রেফারেন্স ক্যাটাগরিতে যেটা বলতে চাচ্ছেন উনি, ওইখানেই আপনার সমস্যাটা। এখানে আমাদের প্রায়োরিটি ডেট থাকে, আপনি কবে অ্যাপ্লাই করেছেন, ওরা কবে আপনাকে অ্যাপ্রুভাল দিল ইমিগ্রেশন কর্তৃপক্ষ, সেটার উপরে বেস করে এই ডেটটা ফিক্স হয়। তো এইটার ব্যাপারে আমার থেকে অবশ্যই ওনারা দুজনই ভালো জানেন। তা আমি নিকিকে বলবো একটু সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। আপনি সুন্দর করে অলরেডি বলে দিয়েছেন। সেটাই আমি আবার বলছি যে আজকে অ্যাটর্নি সুরাইয়া যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছেন,
যে প্রায়োরিটি ডেট কি জিনিস এবং প্রায়োরিটি ডেট কেন ইম্পর্টেন্ট, এবং সেখানে পিটিশনারের যদি কোনো দুর্ভাগ্যজনক কারণে মৃত্যু হয় তাহলে সেই ক্ষেত্রে প্রায়োরিটি ডেটের ইম্পর্টেন্সটা কি জিনিস সেটা উনি আজকে বোঝাবেন। আর এখানে উনি একটা কথা বলেছেন যে ইমিডিয়েট রিলেটিভ যারা, ইমিডিয়েট বলতে আমরা বলে থাকি সেটা হচ্ছে হাজবেন্ড, সিটিজেন হাজবেন্ড ওয়াইফ এবং সিটিজেন বাবা মার মাইনর ছেলে মেয়ে, যারা ইমিডিয়েট রিলেটিভ তাদের জন্য কোনো লাইন নেই, তারা সরাসরি অ্যাপ্লাই করার সাথে সাথে পেয়ে যাচ্ছেন, সেই জন্য তাদেরকে কোনো প্রেফারেন্স ক্যাটাগরিতে ফেলা হয় না। আর প্রেফারেন্স ক্যাটাগরিতে যাদের ফেলা হয় তারা হচ্ছে যেমন ভাই বোনের জন্য যারা করা হয় অথবা অ্যাডাল্ট ছেলে মেয়ের জন্য, এগুলো একটা ক্যাটাগরিতে ফেলা হয়। তো সেই জিনিসগুলাই আজকে অ্যাটর্নি সুরাইয়া সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেবেন, আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ সুরাইয়া, আপনি কি এটা সম্বন্ধে আরো কিছু বলতে চান বিফোর উই গো ইনটু দ্য We can go into the next slide. ওকে, আমরা এখন দ্বিতীয় স্লাইডে যাচ্ছি, 2 নম্বর স্লাইডে যাচ্ছি। দর্শক একটু নজর রাখুন আমাদের স্ক্রিনে। যে দ্বিতীয় স্লাইডে যে কথাগুলো লেখা আছে, এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, ডাজ ইট মেক এ ডিফারেন্স ইফ দ্য বেনিফিশিয়ারি ইজ ইন দ্য ইউএস অর আউটসাইড দ্য ইউএস? যে বেনিফিশিয়ারি সে যদি আমেরিকায় থাকে অথবা দেশে থাকে বা দেশ মানে আমেরিকার বাইরে থাকে, তাতে কি হবে সেটা সম্বন্ধে আপনি একটু, আমার মনে হয় আপনি একটু এক্সপ্লেন করলে ভালো হয়। Yes. So the answer to that question is yes. It does make a huge difference if the beneficiary is in the U.S. or outside of the U.S. Why? Because it's 2 separate processes. So in both processes, the petitioner has died, but there's different applications or requests that are made. So if the beneficiary is outside the United States, it's a humanitarian reinstatement request. If the beneficiary is inside the U.S., it's called a 204L request, and that's based on the INA section 204L. That's where that name comes from. So the law, the standard is different for each of those processes. So we can go into that before we go to the next topic. So obviously the standard is much more favorable to those that are inside the U.S. who do the 204L process, and that is because it's mandatory that the petition be reinstated if the beneficiary is inside the United States and they meet the other requirements, whereas humanitarian reinstatement is what we call discretionary. So that means that USCIS or immigration is under no obligation to reinstate the petition. If you meet the requirements, then they might reinstate it. Otherwise, they're not obligated to, where they would be under the 204L request. Okay, but if the beneficiary is in these states, in this United States, then he has this INS or whatever, they are obligated to give him the resettlement? Correct, yes. The 204L process, if all the requirements are met, then USCIS has to reinstate the petition. দর্শক শুনলেন, উনি এই প্রসেসের ব্যাপারে আলাপ করতে গিয়ে 2টো কথা বলেছেন। সেটা হচ্ছে বেনিফিশিয়ারি যদি এখানে যুক্তরাষ্ট্রে থাকেন, ওনার জন্য একটা অ্যাডভান্টেজ হচ্ছে উনি 204 যেটা আমরা বলি ইমিগ্রেশন অ্যান্ড ন্যাচারালাইজেশন অ্যাক্টের যে একটা ধারা আছে 204L, সেটার মধ্যে উনি মানে রিইনস্টেট পেয়ে যাবেন। ওনার বাবা বা যে অ্যাপ্লিকেশন করেছে মারা গেছেন, অসুবিধা নেই, কিন্তু এখান থেকে তিনি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। কিন্তু যারা দেশের বাইরে আছেন তারা ইমিগ্রেশনের যে অথরিটি আছে তারা দিতে বাধ্য না, বাট যদি উনি সব কিছু সাবমিট করতে পারেন, জাস্টিফিকেশন দিতে পারেন, সেই ক্ষেত্রে তারা হয়তো বা দিতে পারে, নাও দিতে পারে। তো এই জন্য আমি নিকি আর একটু ভালো করে যদি বলতেন তাহলে খুব সুবিধা হতো। জি, এখানে অ্যাটর্নি সুরা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। সেক্ষেত্রে বেনিফিশিয়ারি মানে যার জন্য অ্যাপ্লাই করা আছে, সে যদি আমেরিকার ভিতরে থাকে তার জন্য এক ধরনের সুবিধা, আর যদি উনি বাংলাদেশের মানে দেশের বাইরে থাকেন, আমেরিকার বাইরে থাকেন, তার জন্য অন্য রকমের ব্যবস্থা। যারা কোনোভাবে মনে করেন ট্যুরিস্ট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা নিয়ে অলরেডি আমেরিকায় চলে এসেছেন এবং সেই ক্ষেত্রে যদি
পিটিশনার মানে যিনি অ্যাপ্লাই করেছেন ওনার যদি মৃত্যু হয় তাহলে একটা ল আছে যেটার নাম উনি উল্লেখ করেছেন, সেটার ধারায় পড়ে ওনার জন্য সেই অ্যাপ্লিকেশনটা কার্যকরী করে ফেলা সম্ভব। কিন্তু যদি আমেরিকার বাইরে থাকেন সেই ক্ষেত্রে ইমিগ্রেশন হয়তো তাদেরকে সেই ভিসাটা দেওয়ার ক্ষেত্রে বাধ্য নয়। সেই কথাগুলাই আজকে অ্যাটর্নি সুরাইয়া আলাপ করছেন। জি জি, ধন্যবাদ নিকি। এখানে আরেকটি কথা আপনি এখানে উল্লেখ করেছেন, আপনার স্লাইডেই আছে, হু ক্যান বি এ সাবস্টিটিউট স্পন্সর? ইজ ইট ফর দ্য পারসন হু ইজ ইন দ্য স্টেটস অর ইজ ইট ফর দ্য পারসন বেনিফিশিয়ারি হু ইজ আউটসাইড? So now the process, what we're going to talk about, it's the same process for both in both situations. There has to be a substitute sponsor, somebody that's willing to step into the shoes of the petitioner who has died. So who can be the substitute sponsor? It's not required that they have to be a very close relative. You can see here on the screen we have listed all the categories of substitute sponsors. Sibling, child, son-in-law, daughter-in-law. I mean, all these, they can be substitute, right? Correct. They can act as a substitute sponsor. So, which is very good. But this is, again, I'm asking you, just to be cleared, is it for the beneficiary who is living outside, or it is necessary also who is inside? Also necessary for the both, yes. Okay. That is, Nikki, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, এটা একটু ইম্পর্টেন্ট সাবজেক্ট, আপনি একটু বলেন প্লিজ। জি, এখানে উনি উল্লেখ করেছেন সাবস্টিটিউট স্পন্সর মানে কি। মানে হচ্ছে সাধারণত যিনি অ্যাপ্লাই করেন মানে পিটিশনারকে কিন্তু স্পন্সর করতে হয়, ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ দিতে হয়। কিন্তু সেই ক্ষেত্রে যদি ওনার মৃত্যু হয় তাহলে ওনার পরিবর্তে কে কে স্পন্সর করতে পারেন একই ক্যাটাগরিতেই, সেখানে উল্লেখ করে দিয়েছেন মা বাবা ভাই বোন মানে নিকট আত্মীয় যারা আছেন তারা মেইন পিটিশনারের পরিবর্তে স্পন্সর করতে পারবে যদি পিটিশনারের মৃত্যু হয় এবং বেনিফিশিয়ারি যদি আমেরিকার ভিতরে থাকেন। সেটাই হচ্ছে মেইন ডিফারেন্স। জি, ধন্যবাদ আপনাকে নিকি। এখন যে বিষয়টি আমরা মানে খুব ইন্টারেস্টিং লাগতেছে আমার কাছে এই জন্য যে আমরা অনেকেই এটা কিন্তু জানি না। দুঃখ হলো মানে এটা সত্যি দুঃখজনক যে ইট ইজ ভেরি স্যাড দ্যাট নোবডি নোজ অ্যাবাউট দিস প্রসেস। Most of the people, those that suffered like this in the past, like in the past, it happened and they didn't bother about that. You know that. So এই জন্যই আপনাদেরকে বলা, অনেকে আমার জানার মতে আমার আত্মীয় স্বজন বা দূর দূরান্ত থেকে আমি শুনেছি যে এরকম অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু তারা আর এটা নিয়ে আর বাড়তি বা আগায়নি ওনারা। কিন্তু ওই সময় যদি ওনারা এটা জানা থাকতো হয়তো বা এটা কার্যকরী হয়ে যেতে পারতো বা ওনারা একটা বেনিফিট পাইতেন। তো এটা খুবই দুঃখজনক। তো আপনাদের জন্য যারা দর্শক, আমি যেটা বলবো যে এটা কিন্তু খুবই এই অবস্থায় যারা আছেন তাদের জন্য এটা একটা গ্রেট অপশন, এবং আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন। আপনি যদি আপনাদের নিজস্ব ল্যাটনি থাকে তাদের সঙ্গে পরামর্শ নিতে পারেন, এবং এটা পসিবল যেহেতু এখানে ক্লিয়ারলি লেখাই আছে এবং বাইলজও আছে। যারা এখানে আছেন তাদের জন্য তো প্লাস পয়েন্ট, আর যারা বাইরে আছেন তাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। কেউ যদি আপনার সাবস্টিটিউট স্পন্সর হতে চায়, রাইট, সো দে ক্যান হেল্প, রাইট? ইয়েস। সো by this time, I have some questions over on the Facebook. So let me check one of the questions of the Facebook. So here it is showing that they're showing that what is the priority date? Again, is F2 category, F2A. Do you have any idea what is the priority category on the F2? People are asking also. And again, the one gentleman is asking about the priority date. So priority we already explained. Right? Yes. So priority dates are readily available to the public. They can be looked up by you can search for the visa bulletin. It's released each month by the Department of State, and you could see what dates they're currently working on. So as of the most recent visa bulletin, which is for December 2023, let me just make sure they haven't released January. They haven't. Okay, so
So for the F2A is the question? F2A? Yeah, F2A, yeah. Okay, so that would be the spouse and children of green card holders. I believe, yeah. Yes, right now, if you have filed the petition on or before September 1st, 2023, then your family can apply for their visa. So in that situation, So we are in December now. So the status is now up to September 1st is going on right now. yeah, so it's not that long ago. So Okay. it's three and a half months ago. So most likely in this case, step one, in this category, step one has not even been completed. So step one, meaning the I-130 has not yet been approved. So if the person, if the beneficiary is abroad, it's pretty much as soon as the petition is approved, they'll be able to apply for their visa. ওকে আশা করি দর্শক আপনি আপনার উত্তর পেয়েছেন ফেসবুকে যে প্রশ্নটা করেছিলেন Actually, his question was Mr. Latifa Malik. She was asking category F2A PD 2017 November and DQ is 2020 August. When will get the interview? Oh, okay. So in this case, the case is progressed. And for the priority date, it was another gentleman, Mr. Farooq Ahmed, he was asking. Okay, Yeah. okay. So again, we always talk about this topic. So it's completely up to the scheduling of the embassy wherever the beneficiary is. For example, if they're in Dhaka or in Bangladesh, they would have to go to Dhaka. So it's completely up to them for the scheduling. Some people have gotten lucky and they've gotten interview dates relatively quickly. Others have been waiting for years now. So if you're in a situation where you have been waiting for years, then you might want to consider a mandamus, which we have discussed before, and that's where you ask the court, a federal court, to move your case forward, or you're asking for a decision on your case. ওকে ধন্যবাদ দর্শক এই মুহূর্তে আইভ গট টু কলার অলসো সো দর্শক কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে আপনি প্লিজ আমাদেরকে আপনার নাম বলে প্রশ্ন করুন সুপ্রিয় দর্শক কে আছেন ফোনে হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্নটা আমরা আজকের টপিকের উপরে জি জি আমি একজন পিটিশনার আমি ফাইল করছি 2013 অক্টোবরে ইউজুয়ালি 2-3 বছরের মধ্যে এটা অ্যাপ্রুভ হয় আজকে 10 বছর হলো অ্যাপ্রুভ হয়নি যদি আমি মারা যাই তাহলে কিস্তে বাতিল আপনি কবে অ্যাপ্লাই করেছেন 2013 ওকে 2013 অ্যাপ্লাই করেছেন যদি আমি মারা যাই তাহলে আমি আপনার কথা বুঝতে পারছি আপনি কার জন্য অ্যাপ্লাই করেছেন আমি আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করছি হ্যাঁ এখনো এটা অ্যাপ্রুভ হয় নাই আচ্ছা আমার ছোট দুই ভাই এই দেশের সিটিজেন আপন ভাই হ্যাঁ তারা কি এই কেসটা কিছু করতে পারবে কিনা যদি আমি মারা যাই আপনার কেস তো কোনো অ্যাপ্রুভ হয়নি এখনো না অ্যাপ্রুভ হয় না যদি আমি মারা যাই তাহলে ইউজুয়ালি কেসটা বাতিল আচ্ছা ওকে ভাইয়া এখন অ্যাপ্রুভটা আমি বুঝতে পারছি আপনার ভাই বোন আপনার দুই ভাই আছে কিনা তারা আমেরিকান সিটিজেন তারা কি এটা কি কিছু করতে পারবে কিনা এটা জানতে চাচ্ছেন আর পাশাপাশি আপনার এতদিন হয়ে গেছে আল্লাহ মাফ করুক যদি কোন ধরনের কোন দুর্ঘটনা হয় আপনার বেলায় সেই ক্ষেত্রে কি হবে সেটা তাই না হ্যাঁ সেক্ষেত্রে কি হবে আর এত দেরি হচ্ছে কেন আচ্ছা আর আমি ইয়া করছি স্ট্যাটাস সম্বন্ধে জানতেছে তারা বলছে অন দ্য লাইনে এটা অ্যাপ্রুভ হবে ওকে তারা এত দেরি করতেছে কেন আচ্ছা ভাইয়া আমি ঠিক আছে আমি বুঝতে পেরেছি the gentleman he applied for his brother and sister like in 2013 it's a long time they haven't approved yet he's telling that I'm also very senior citizen if something happened to me in that case what will happen I have my two brothers they are US citizens can they proceed it but you need first approval no correct so and why it is delaying that's his question yes that is a huge delay so your siblings in Bangladesh would not be able to apply for humanitarian reinstatement because the petition has not yet been approved. Right. So I would look into why, because that is that's 10 years that it's been pending, which, to be honest, I've never seen a petition pending for that long. So it might be that they issued a decision and you didn't get it, but that you did mention that you called them and they confirmed that
they're going to decide it. It's online. It will be decided online. I mean, you can get the status of the case online, and that's not always accurate. So if you've moved since you filed the petition, maybe you missed the mail. So I would speak to an attorney about rectifying, maybe getting a copy of your immigration file to see if there is a decision in there. Every now and then we have clients who don't even know that their petition has been denied. We request the file, and we see in the file that there is a decision, a denial decision, but maybe the client moved, and the communication was missed, whatever it was. Yeah. So we have to go back and fix it. দর্শক আপনি আশা করি বুঝতে পেরেছেন নিকি আপনি একটু ওনাকে একটু বলেন যে ওনার জন্য খুব ইম্পর্টেন্ট আর একটি কথা উনি উল্লেখ করেছেন সেটা হচ্ছে যে কোন মিসকমিউনিকেশন হয় মানে মিসিং কোনো চিঠি যার জন্য ওনারাও জানেন না কি হচ্ছে এটা একটু ভালো করে বলেন থেকে বলেন ভাইয়া যিনি আপনি কল করেছেন আমাদের অনুষ্ঠানে আসলে আমরা আপনার মতো কেস আসলে কখনো শুনিনি যে এত দেরি লাগে অ্যাপ্রুভ হতে নিশ্চয়ই এখানে কোনো কমিউনিকেশনের সমস্যা হয়েছে আপনাকে খুব তাড়াতাড়ি একজন দক্ষ অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে হবে কারণ এতদিন লাগার কথা না মানে ফার্স্ট স্টেপের কথা যেটা অ্যাটর্নি সুরাইয়া বললেন যে অ্যাপ্রুভাল হওয়ার জন্য এত দেরি লাগার কথা নয় কারণ আপনার তাহলে প্রায়োরিটি ডেট অনেক পিছিয়ে যাবে আপনাকে খুব তাড়াতাড়ি আপনাকে অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে হবে এবং আপনার অন্য ভাই বোন যারা বললেন সিটিজেন তারা সেটা আপনার এটা অ্যাপ্লাই করে ফেলতে পারবে কিনা সেটা আসলে একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার তাড়াতাড়ি একজন অ্যাটর্নির সাথে যোগাযোগ করা দরকার বলে আমরা মনে করছি ধন্যবাদ আশা করি ভাই আপনি আপনার উত্তর পেয়েছেন ভাইয়া পরবর্তী কলার কে আছেন নাম বলে প্রশ্ন করুন প্লিজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া আমার নাম সুহেল আমি মিশিগান থেকে বলছিলাম জি একটা প্রশ্ন ছিল জি যারা এই দেশ থেকে সিবলিং এর জন্য অ্যাপ্লাই করে জি আমরা জানি এগুলো অনেক লং প্রসেস অথবা 10-12 বছর বা 15 বছর লাগে এই সময় যদি ওদের কোনো বেবি হয় ভাই বোনের তো ওই বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে এটা কি ইউএসসিআইএস এর আপলোড করতে হয় নাকি করতে হয় যদি করতে হয় তাহলে কি ওদের কোনো আলাদা ওয়েবসাইট আছে নাকি আচ্ছা বুঝতে পারছি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সিরাজ ভাই আপনি মিশিগান থেকে ফোন করেছেন হিজ কোয়েশ্চেন ইজ দ্যাট হি ইজ এভার ইট টেকস লং টাইম 10 বছর 12 বছর লেগে যায় আমাদেরকে একটা সিবলিংসের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মনে করেন তার ভাই বন্ধু যে অ্যাপ্লাই করছেন কেউ যদি কোনো বেবি হয় নিউ বর্ন বেবি সেই ক্ষেত্রে তাদের কি কোনো আলাদা ফর্ম ফিল আপ করতে হবে না হোয়াট ইজ দ্য প্রসিজার Right. It's very possible that within the 10 to 15 years you're waiting that the family changes, marriage, divorce, kids. So the proper time to add that derivative beneficiary would be at the time you apply for the visa. You can ask NVC to add them. But it doesn't have to fill a different form? No, because you can only petition for your relative, and then it happens so that maybe that category, it allows for derivatives. Okay. দর্শক আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনি ইনফর্ম করতে হবে যে আপনার ভাই বা বোনের কোনো নতুন সন্তানের হয়েছে সেটা তারা অটোমেটিক ডেরিভেটিভ স্ট্যাটাসে তারা এটা ইন করে দিবে আপনার সঙ্গে আলাদা কোনো ফর্ম ফিল আপ করতে হবে না যেটা অ্যাটর্নি সুরাইয়া বললেন দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা একটু ছোট্ট বিরতি যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য আসলে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করছিলাম দর্শক আপনারা আশা করি ধৈর্য সহকারে শুনেছেন এতক্ষণ মধ্যে আমরা যা কিছু আলাপ করে গেলাম আশা করি আপনাদের কাজে লাগবে আর অ্যাটর্নি সুরাইয়া খুব সুন্দরভাবে অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন উনি আর নিকি তো আমাদেরকে বারবার আপনাদেরকে সুন্দর করে এটাকে বাংলায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে আর এই মুহূর্তে নিকি উই হ্যাভ গট অ্যানাদার কলার সো উইল গো টু নেক্সট স্লাইড বিফোর আফটার দ্যাট কে আছেন লাইনে প্লিজ আপনি ফোন হ্যালো কে আছেন নাম বলে প্রশ্ন করুন ভাইয়া জি আসসালামু আলাইকুম জি আপনার নামটা বলে প্রশ্নটা করুন ভাইয়া কোত্থেকে বলছেন আমি আসসালামু আলাইকুম আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম Albany. See, today we are getting from Albany, from Michigan. Okay. শাহাদ ভাই বলেন ভাই কি আপনার প্রশ্নটা সুন্দর করে একটু বলেন চেষ্টা করি আমরা
আমি 2022 সালে মার্চ মাসে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি। আমি গ্রিন কার্ড হোল্ডার। ওকে, এখন পর্যন্ত আমি জাস্ট মানে রিসিভ লেটারটা পাইছি। তো আমার রিসেন্টলি আমার একটা বেবি হয়েছে, এটা আমার ফার্স্ট বেবি। তো আমি এখন তো কি অ্যাড করতে পারবো নাকি আমাকে আরো অপেক্ষা করতে হবে? আর যদি অ্যাড করা যায় আমি কিভাবে করতে পারি? okay. He applied for his wife in 2022, but he's a green card holder. By the time he had a baby, so he has to add the baby right now or later on, or any forms? Is the spouse and baby in the United States or outside the United States? Outside. Okay, so the appropriate time would be when it goes to the NVC stage. ওকে, ভাই আপনি বুঝতে পেরেছেন আসিম ভাই, যখন যে এনবিসিতে যাবে আপনার ফাইলটা তখনই আপনাকে এটা অ্যাড করতে হবে আর কি বাচ্চার জন্য। আশা করি আপনার সমস্যা হবে না, এটা নর্মাল প্রসেস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের শেয়ার করার জন্য আপনার এই প্রবলেমটা। আশা করি আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। আপনি ঠিক এনবিসি যখন যাবে আপনার ফাইল তখনই আপনি এটা অ্যাড করতে পারবেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। আমি হোসেন বলতেছি জার্সি থেকে। নিউ জার্সি থেকে? আচ্ছা আচ্ছা, কেমন আছেন ভাইয়া? আচ্ছা, আলহামদুলিল্লাহ। জি, প্রশ্নটা বলুন। ইমিগ্রেশন সম্বন্ধে প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে আমার ওয়াইফ অ্যাপ্লাই করছে হার প্যারেন্টস এর জন্য ইস জুলাই 22nd। তো আমরা অলরেডি এভরিথিং কোন ইয়ারে জুলাই 22 মার্চে অ্যাপ্লাই করছি। So everything approved. We submit all the paperwork. Okay. And July 23rd, they accepted all the paperwork. Okay. And ওরা সেন্ড করছে এটা বাংলাদেশ এম্বাসিতে। এখন কতদিন লাগতে পারে ইন্টারভিউ কলের জন্য? Okay. Everything in the process, and they send it to the U.S. Embassy in Dhaka. So how long it will take the interview? That's $1 million question. So, like I said earlier, some are lucky and they get the interview right away. Some are waiting for a long time. So it really depends on the scheduling at the embassy. But as I also mentioned, if it's taking too long, you can also consider mandamus. এখানে একটা কথা হচ্ছে ভাইয়া, সেটা হচ্ছে আপনার ওয়াইফ যদি চান, এটা অনেক লাখের ব্যাপার যেটা উনি বললেন আর কি, যে বাই প্রসেসে আসে। তো যদি আপনারটা বেশি দেরি হয়ে যায়, আপনার ইউ ক্যানট ওয়েট, তাহলে সেই ক্ষেত্রে আপনি মেন্ডেমাস পদ্ধতি যেতে পারেন, যেটা ফেডারেল কোর্টে যারা তারা অ্যাপিল করে, তখন আপনার কেস স্ট্যাটাস তারা বলে দিবে কবে টাকা কী হতে পারে, সেটা একটা অন্য একটা প্রসেস। তো এইটা হচ্ছে এই মুহূর্তে আপনার জন্য আমাদের উত্তর দিচ্ছি আমরা। আর পরবর্তী কলার কেউ আছে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ যে প্রশ্নটা করেছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে রিতেশ, আমি ফোন করছি নিউইয়র্কের কুইন্সল্যান্ড থেকে। জি জি, আমার দুটো প্রশ্ন ছিল। একটা হচ্ছে আমার শ্যালক, যিনি আমার শাশুড়ি এলপিআর অর্থাৎ লিগ্যাল পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে অ্যাপ্লাই করেছিলেন বিলো 21, তার তখন এইজ ছিল 2018-এ। 2019-এ গিয়ে রিসিট লেটার পেয়েছি এবং 2020 কেস নাম্বার পড়েছে। তো আমাদের ডকুমেন্টারির সমস্ত কাগজপত্র সবকিছুই ফিনিশড। সিন্স 2022 every after 60 days আমরা রিসিভ লেটার পাচ্ছি যে ডকুমেন্টারি ফিনিশড। তোমাদের এমবাসিতে যখন ডেট হবে আমরা অ্যাভেলেবল পাবো, তখন ইয়ে করবো। ও বিলো 20 হিসেবে অ্যাপ্লাই করা হয়েছিল, বর্তমানে তার বয়স প্রায় 24-25-এর মতো। তা আমরা জানতে চাচ্ছি যে তার এমবাসিতে আসলে ডেটটা কখন পাওয়া যেতে পারে, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার একটা ছোট ভাইয়ের জন্য আমি অ্যাপ্লাই করেছি, অ্যাডাল্ট ম্যারিড। আমি 2010 অ্যাপ্লাই করেছি। তার প্রায়োরিটি ডেট এখন কত চলছে এই ব্যাপারে? এখন আমরা যতক্ষণ আলাপ করছিলাম, প্রায়োরিটি ডেট বোধহয় এখন মার্চ 2008। Yes, for the sibling category, it's March 2008 চলতেছে ভাইয়া। আপনার আরো 2-2.5 বছর লাগবে বোঝা যাচ্ছে, যেহেতু 10 এখন 8 চলতেছে। আর the other issue was with him is that he applied for everything has been done, but he applied for his wife's brother or somebody. So when he applied, his age was 20, and now it's like he's like 24. So what will be happening to him? Okay, so I'm assuming that means his wife applied for her parents, brother, a parent. Brother, I think. Parents and brother. And one brother is getting older. I mean, he was 20, now he will be like 24.
21 এর নিচে ছিল যখন অ্যাপ্লাই করেছিলেন, ভাইয়ের বয়স 21 এর নিচে ছিল, এখন বয়স 24-25 এর দিকে, শেষ পর্যন্ত তার কি হবে সেটা জিজ্ঞেস করছি। Who applied for that, brother? The sister applied for, his wife. wife applied for the parents and the brother. that many ভদ্রলোকের শ্বশুর শাশুড়ি এবং শ্যালকের জন্য অ্যাপ্লাই করেছেন ওনার ওয়াইফ। Yeah, his wife applied for her parents and her brother. The brother is getting older because when she applied, it was like 20 plus. Now he is like, his age is now 24, something like that. Is there any problem with that? আসলে আমি যদি একটু বলি যে বাবা মার সাথে 21 বছরের উপরের বাচ্চা আসতে পারবে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন। Well, in order to apply for your parent, you have to be a U.S. citizen, so that parent is an immediate relative. There are no derivatives on an immediate relative. What about his brother then? So she must have filed separately for the brother, is my presumption. Okay. So in that case, he's in the F4 category. Yeah, but if he's in the F4 category, what about the age then? Now he's getting... It doesn't matter. F4 age doesn't matter. Doesn't matter? No. Okay. আশা করি ভাই আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। সেটা হচ্ছে যে আপনার ওয়াইফ যে অ্যাপ্লাই করেছেন ওনার জন্য ঠিক আছে, সব আছে, মা বাবা সব ঠিক আছে, কিন্তু আপনার ভাই ছেলে আপনাদের সম্বন্ধীর জন্য যে অ্যাপ্লাই করেছেন সেই ক্ষেত্রে উনি কি এটাকে সেপারেট করেছেন নিশ্চয়ই ওনার ভাইয়ের জন্য, সেই ক্ষেত্রে ওনাকে ওয়েট করতে হবে, নর্মাল প্রসেসে যেটা আছে সেটাই হবে আর কি। বাট হার প্যারেন্টস ক্যান কাম আর্লিয়ার, আই বিলিভ। Yeah, her parents are immediate relatives, so there's no wait time for them. ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য। Regarding the slide, now we go to slide 3 because we have a very less time. Very quickly we'll wrap up with the slide 3. Slide 3 তে যেটা আছে humanitarian payroll, non-immigrant visas and I-360 video petition. Can you explain shortly on this? Yes. So I'll go through these very quickly. So let's say your beneficiary is abroad, your humanitarian reinstatement request is denied. What are your options? So humanitarian parole could be considered. The standard is very tough for humanitarian parole. You have to show a significant national interest for that. If you have some dire reason to come to the United States, such as to take care of some legal processes or for medical attention in the United States, you can go for that option. That's humanitarian parole, which is different from humanitarian reinstatement, two separate things. Another thing that can be considered is any kind of non-immigrant visa. We have A through Z. It's alphabet soup. You can get an investor visa, student visa, visitor visa, A through Z. So there's many types of visas. And then finally, there's a special category for widowers. So this is if you are married to a U.S. citizen and the U.S. citizen passes away. In that case, you can consider a widower petition. Thank you. Nikki, আপনি কি কিছুটা সাহায্য করতে পারেন এই বিষয়ে? জি এখন অ্যাটর্নি সুরাইয়া যে বিষয়গুলো নিয়ে আলাপ করছেন, যে এতক্ষণ আমরা ফ্যামিলি ভিসা নিয়ে আলাপ করছিলাম, এখন উনি বলছেন যে স্পেশাল আর কি ভিসাগুলো আছে, যেমন হিউম্যানিটেরিয়ান পেরোল একটা হচ্ছে, যে আপনি আছেন মানে আপনার মনে করেন আপনার বাবা মা আমেরিকায় আছেন, আপনার জন্য অ্যাপ্লাই করা আছে, আপনার ভাই বোন করেছে, কিন্তু আপনার কোনো কারণে আপনার বাবা মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন, মৃত্যু সজ্জায় যদি চলে যায়, সেই ক্ষেত্রে বাবা মাকে দেখতে আসার জন্য একটা হিউম্যানিটেরিয়ান পেরোল হিসাবে আপনার জন্য অ্যাপ্লাই করা যেতে পারে, যে আপনার বাবা মা অসুস্থ, এই ক্ষেত্রে আপনাকে আসতেই হবে। সেটা একটা অ্যাপ্লাইয়ের মাধ্যমে আপনি এটা চেষ্টা করতে পারবেন, যে এখনো ভিসা প্রায়োরিটি ডেট এখনো আসেনি, ভিসা আপ টু ডেট হয়নি, কিন্তু এই হিউম্যানিটেরিয়ান পেরোলের মাধ্যমে আপনার জন্য অ্যাপ্লাই করলে আপনাকে হয়তো ভিসা দেবে আপনার বাবা মাকে দেখতে। তারপর উনি যে ভিসাগুলোর কথা বলেছেন সেটা হচ্ছে ইমিগ্রেন্ট ভিসা ছাড়াও নন ইমিগ্রেন্ট, যেমন স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা, এই ধরনের বিভিন্ন নন ইমিগ্রেন্ট ভিসা আছে। আর 3 নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে I-360 উইডো ভিসা, যেটা মানে হচ্ছে আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ স্পাউস যদি অ্যাপ্লাই করে থাকে, কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনাদের একজন স্পাউস মারা যান অথবা যদি ডিভোর্স সেপারেশনও হয়, তাহলেও কিন্তু
আপনারা আপনাদের নিজের জন্য অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে I-360 উইডো ভিসা, যেটা আপনার যদি সিটিজেনের সাথে আপনাদের বিয়ে হয়ে থাকে কিন্তু এখন আপনারা বিয়েতে নেই, মৃত্যুবরণ করেছে অথবা ডিভোর্স, তাহলেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজের জন্য। ধন্যবাদ নিকি, রিয়াদ, ধন্যবাদ অ্যাটর্নি সুরাইয়া। থ্যাংক ইউ। আপনি সবসময় কষ্ট করে আমাদের এই স্টুডিওতে আসেন আমাদেরকে সাহায্য করার জন্য, কমিউনিটিকে সাহায্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যারা আপনারা অবশ্যই এতক্ষণ ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি নববর্ষ আপনার জন্য ভালো নিয়ে আসবে। সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং এই হ্যাপি হলিডে সিজনে আপনারা সবাই আনন্দে থাকুন। ধন্যবাদ সবাইকে। আমি বিদায় নিচ্ছি। মেসবাহুজ্জামান। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।